আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই এরই মধ্যে ৫ বছর এর মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে বিএনপি। কালকে সেই বৈঠক হচ্ছে এবং পাশাপাশি সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সরকারকে ৫ বছর দেখতে চাই বলে আবারও সে আলোচনা চলছে এবং সেটি নিয়েও রাজপথে আলোচনা চলছে। সেই আলোচনাও আমরা একটু রাখতে চাই। আমাদের সাথে স্টুডিওতে ৩ জন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। সেই ৩ জন অতিথির সাথে আমরা একটু শুরুতেই পরিচিত হয়ে নিই। আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, ডান দিক থেকে শুরু করছি, জনাব এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব ডাক্তার সাজিদুল হক রুবেল, সম্পাদক কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন জনাব মীর আরশাদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করব, আজ আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি গণপরিষদ না জাতীয় নির্বাচন। আলোচনা শুরু করতে চাই। শুরুতেই এবিএম মোশাররফ হোসেন, একটু আপনার কাছ থেকে এই আলোচনা শুরু করছি। সরকারের ৫ বছর থাকা নিয়ে যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা দেখা যাচ্ছে, এছাড়াও দেখা গেছে ঈদের দিন নামাজের সময় প্রধান উপদেষ্টা যখন সবার সাথে হ্যান্ডশেক করছিলেন তখন কেউ কেউ সেখান থেকে একটি আওয়াজ পাওয়া গিয়েছিল। কিন্তু আবার সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা তার একটি বক্তব্য বলেছিলেন, সেটি নিয়েও আলোচনা হয়েছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন এটি তার বক্তব্য নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেই আসলে যেটি এসছে সেটি, এবং সরকারও এর আগে প্রেস নোট দিয়েছে। তার মানে সরকারের দিক থেকে এই আলোচনাটি আসেনি, অর্থাৎ ৫ বছর থাকা না থাকেন। কিন্তু মনে হচ্ছে বিএনপি বা আপনারা হয়তো সন্দেহ করছেন বলেই আগামীকালকে আবার একটা আলোচনার জন্য আপনারা যাচ্ছেন। সন্দেহটি কেন, যেহেতু সরকার বলছে না, সাধারণ মানুষ বলছে? না, আমরা ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক যারা আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি লক্ষ্য করবেন, আমরা কিন্তু বারবার বলে আসছি যে একটা ষড়যন্ত্র কোথা থেকে হচ্ছে। এক এক সময় এক একটা তথ্যপত্র উপস্থাপন করা হয়। আপনি দেখবেন এই আজকে এনসিপি যেটি, আর আসলে এনসিপিতে এটা তো মূল হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মানে ছাত্র আন্দোলন থেকেই এনসিপি এটা হয়েছে তৈরি। আপনি দেখবেন আজকে তারা নানা বক্তব্য তথ্যপত্র উপস্থাপন করে। আপনি বেসিক্যালি দেখেন এই মুভমেন্টটা কী ছিল। তারা কখনো গণতন্ত্রের জন্য একদিন রাস্তায় নেমেছে কোঠা আন্দোলনের বাইরে, অথবা তারা বলেছে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন চাই, সেই ব্যাপারে তারা একটা কথা বলেছে। বরং 2018-তে দেখেছিলাম কোঠার বিরুদ্ধে তারা একটা তুমুল আন্দোলন গড়ে তুলেছিলেন বাংলাদেশে, প্রায় 7 মাস পর্যন্ত আন্দোলন চলছে। সে কোঠারই ধারাবাহিক হলো কিন্তু 2024, যখন এটা আবার আদালত বাতিল করে দিয়েছে, তখন তারা মনে করেছে এটা সরকারের একটি ষড়যন্ত্র। তা আপনি যদি এটার মধ্যে একটু কম্পেয়ার করেন, তা আপনি কোথাও নির্বাচন, কোথাও গণপরিষদ, কোথাও অন্য, এগুলির একটি জিনিস কোথাও আছে আপনি দেখবেন। বরং আমরা অনেক কথা কিন্তু বলতে চাই না, কারণ আমরা একটা সফল আন্দোলন হয়েছে, আন্দোলনে যারা অংশ নেতৃত্ব দিতে তাদেরকে আমরা বাহবাটা দিতে চাই, কৃতিত্বটা দিতে চাই। কিন্তু আপনি এখন এই বলা হচ্ছে গণপরিষদ, আপনি দেখেন যে কোথাও তাদের আন্দোলন সংগ্রামে কোথাও গণপরিষদের একটা শব্দ কোথাও ছিল কিনা। এখন এই যে 5 বছর থাকার যে একটা খায়েশ, এই সকল স্টক হোল্ডাররাই এখন এই ধরনের তথ্যপত্র অবস্থান করে তাদেরকে। কিন্তু সরকার তো বলছে আমরা 5 বছর, না আমি বলছি সরকার না, এগুলো তারাই চক্রান্ত করছে। এই যে যারা অনেকে এখনো হয়তো ডক্টর ইউনূস সাহেবের মধ্যে একটা নির্মোহ একটা ভাবমূর্তি আছে যে উনি হয়তো একটা অবাধ সুস্থ নিয়ে চলে যেতে চায়, কিন্তু অন্য অন্য যারা আছে তাদের মধ্যে তো আমরা তো নানা খায়েশ দেখতে চাই, নানা ধরনের কথা বলতে বা শুনতে চাই, আমরা নানা ধরনের ফন্দি আমরা দেখতে চাই। কিন্তু এগুলি কোথায় ছিল? আজকে অনেকে বলা হয়েছে যে বিএনপি নির্বাচন চায়। আরে বিএনপি তো নির্বাচন একটা রাজনৈতিক দল, সে তো গণমানুষের পক্ষে কথা বলবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু শুধু নির্বাচনই কি একমাত্র গণমানুষের পক্ষে? আপনি আমাদের সংস্কার প্রস্তাব যদি আপনি দেখেন, আপনি বলেন এই এনসিপি বলেন অথবা অন্যান্য জামাত দ্বারা কারা সুনির্দিষ্টভাবে, এখন আপনি বলছেন রাষ্ট্র মেরামত, এটা একটা শব্দ। কি রাষ্ট্র মেরামত বলছে কেউ? আপনি দেখেন তো সুনির্দিষ্ট, অথচ আমরা বিএনপি 31 দফার মধ্যে স্পষ্ট ভাষায় বলছি যে এই জায়গাগুলি আমাদের মেরামত করা দরকার, সংস্কার করা দরকার। শুধু তাই না, আমরা আরও খোলামেলা বলছি যদি এর চেয়েও বেটার কেউ কোনো প্রস্তাবনা দিতে পারেন আপনারা, আমরা অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত আছি। কিন্তু যেমন একটা বিতর্ক আপনার হয়েছিল, আপনার 31 দফার মধ্যে একটা জায়গায় ছিল প্রধানমন্ত্রী পরপর 2 বার, এটা নিয়ে যখন কথা উঠেছে আমরা বিএনপি থেকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছি মোট 2 বার, এটা নিয়ে পরপরের কোনো সুযোগ আর নাই। তো সুতরাং এভাবে আপনি যখনই যে এই ধরনের প্রশ্ন উত্থাপিত হয় এবং সেগুলোর ব্যাপারে যখন আমরা জনমতের যখন কোনো প্রশ্ন দেখি, আমরা কিন্তু সাথে সাথে সেটি অ্যাড্রেস করি।
এবং আপনি প্রতিনিয়ত দেখেন এই যে 6টা সংস্কার কমিশন হয়েছে, আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি অনলি ওয়ান পার্টি ইন দ্য বাংলাদেশ যে বিএনপি 6টার জন্য 6টা প্রতিবেদন উপস্থাপন করেছে, অন্য কোনো দল জোট কেউ কি করেছে? বরং আমরা এখানে বেশ কিছু রহস্য আমরা দেখতে পাচ্ছি, যেমন কোনো দলের নিবন্ধন নাই। এখন আগামী দিনে নির্বাচন করতে হলে তো তাকে নিবন্ধন লাগবে, তার গঠনতন্ত্র লাগবে, তার ম্যানিফেস্টো কি এগুলি লাগবে, সেগুলিতে নাই। যার জন্য অনেকে মনে করছে যদি একটা দীর্ঘমেয়াদী সময় পাওয়া যায় তাহলে হয়তো আমরা আবার এগুলি প্রস্তুত হতে পারবো। কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট, আজকে আমরা যেই ধরনের সংস্কার, যেই ধরনের প্রস্তাবনা আমরা উত্থাপন করেছি, যদি আপনার এর চেয়ে ভালো কোনো প্রস্তাবনা থাকে, এর চেয়ে সংস্কারের প্রস্তাব থাকে, এর চেয়ে অন্য কোনো আপনার তথ্যপত্র থাকে, আপনি আমাদের কাছে দেন। আমরা তো অ্যাকসেপ্ট করার জন্য, আলোচনার জন্য আমরা প্রস্তুত আছি। বরং আপনি কি করছেন, আপনি শুধু 8 মাসে এই যে যারা সংস্কার করবে, প্রশ্নটা তো আমাদের এখানে, এই যে কিছু কিছু লোককে দায়িত্ব দেওয়া হয়েছে, 8 মাসে অর্জনটা কি আপনি দেখেন। তার মানে আপনি বলতে চাইছেন যে 5 বছরে থাকার যেই শব্দ সেটা আসলে এক ধরনের চক্রান্ত, এক ধরনের চক্রান্ত। নানা যারা এখানে স্টেক হোল্ডার আছে তারা নানাভাবে এটাকে স্টেক হোল্ডারদেরই কেউ কেউ এই চক্রান্তটি করছে বলে আপনারা বলছেন। ডাক্তার সাজিদুল হক রুবেল, একটু আপনার কাছে জানতে চাই যে আমরা এখনো স্টেক হোল্ডারদের কাছ থেকে ওই অর্থে, বরঞ্চ তারা বলছেন এটি তাদের বক্তব্য নয়, কিন্তু এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তো এক ধরনের জনমত আসলে জরিপ হচ্ছে বা জনমত পাওয়া যাচ্ছে। কেউ কেউ বলছেন যে এই সরকারের 5 বছর থাকার পক্ষে জনমত ক্রমেই বাড়ছে। এটি কি রাজনৈতিক দলগুলোর তথা আপনাদের ব্যর্থতা নয় কি? ব্যর্থতা? ধন্যবাদ আপনাকে সহ সবাইকে। আসলে এই যে 5 বছর কে বলেছে, এটা প্রস্তাবটা কে দিয়েছে আর কি? প্রথম আমরা শুনেছিলাম সার্জিস আলমের কাছ থেকে, তারপর সবাই দৌড়াচ্ছে। সার্জিস আলম কি এনসিপি থেকে সিদ্ধান্ত নিয়ে তার মুখপত্র হিসেবে আলোচনা করেছেন? আমরা জেনেছি যে এটি তার ব্যক্তিগত মত ছিল। এটি হচ্ছে একটা বড় ধরনের সমস্যা, দলের চেয়ে ব্যক্তি বড়, এটাই বাংলাদেশের সমস্যা ছিল। সেই সমস্যাকে ভাঙার জন্যই এত লড়াই এবং সংগ্রাম ব্যক্তির বিরুদ্ধে, ব্যক্তিতান্ত্রিকতার বিরুদ্ধে। অর্থাৎ দল ব্যক্তির দাসে রূপান্তরিত হয়, যেটা হয়েছিল বিগত 15 বছর। এখন হচ্ছে আরও অনেক সবাই স্বাধীন ব্যক্তি, যে যখন যা ইচ্ছা হচ্ছে সে এসে সামাজিক মাধ্যমে বলে দিচ্ছে, এবং সেটা নিয়ে সমস্ত জাতি ব্যস্ত হয়ে যাচ্ছে, চিলে কান নিয়েছের মতো। এবং সেটা দেখে আমার স্বরাষ্ট্র উপদেষ্টার মতো একজন মানুষ, এবং তিনি শুধু এইবারই স্বরাষ্ট্র উপদেষ্টা না, তিনি একজন বিরাট বড় সাবেক সামরিক বাহিনীর কর্মকর্তা, তিনিও এটাকে এরকম সবাই বলছে আমরা খুব ভালো কাজ করছি, আমাদেরকে 5 বছর থাকা দরকার। তো কেউ তো আমি দেখেছি যে আজীবন রাষ্ট্রপতি রাখতে হবে আমাদের মাননীয় উপদেষ্টাকে, এরকমও প্রস্তাবও আমি 2-1 জায়গায় দেখেছি, 2-1টা স্ট্যাটাসে আর কি। সেটাকে তো আমি বলবো না। ফলে আমার হচ্ছে পুরো বিষয়টাকে এখন জাতিটাকে একটা জায়গায় আনা দরকার। আমরা দীর্ঘদিন পরে আমরা একটা সুযোগ পাইছিলাম, ঠিক আছে, একটা বাংলাদেশ বিনির্মাণ করবার, এবং সেই বাংলাদেশটা গণতান্ত্রিক বাংলাদেশ যদি বিনির্মাণ করতে হয় তাহলে তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে ন্যূনতম ঐক্যমত্য। একটা ন্যূনতম মানে একদম সব বিষয়ে ঐক্যমত থাকতে হবে, 100% না, মিনিমাম কিছু বিষয়ে আমাদের ঐক্যমত থাকতে হবে। কারণ আমাদের সাথে আরেকটা পার্টির বিভেদের অনেক জায়গা আছে, তাই জন্য তো আমরা আলাদা আলাদা পার্টি করেছি। এনসিপি আবার নতুন করে করতে হলো কেন? কারণ এনসিপি জামাত ইসলামের রাজনীতিকে পছন্দ করে না, সেটাকে নাকচ করেছে জামাত ইসলামকে, বা বিএনপির সাথে তার যায় না আদর্শিকভাবে, তাই সে তার মতো করে এই আগস্টের স্প্রিটকে ধারণ করে একটা রাজনৈতিক দল তৈরি করেছে। এবং প্রত্যেকেই আমাদের আলাদা আলাদা পথ আছে, কিন্তু সেই আমাদের অনেক ভিন্নতার জায়গা আছে, কিন্তু ন্যূনতম কিছু জায়গায় ঐক্যমত্য তৈরি করতে হবে। এখন সেটার বদলে যদি আমি এখন এরকমভাবে একটা কথা বলে বসি যেখানে সারা জাতি সমস্ত মানুষ প্রস্তুত, ঠিক আছে, যে একটা সংস্কার হবে, সেটা একটা ফেজ ধরে হবে, এবং সেই সংস্কারের পর আমাদের একটা চূড়ান্ত গণতান্ত্রিক রূপান্তর ঘটবে নির্বাচনের মাধ্যমে। সেই নির্বাচনের মাধ্যমে সব কিছু হয়ে যাবে তা না, ঠিক আছে। কারণ সংস্কারটা এত বছরের পচাগোলা সিস্টেমটা আপনি 3 মাসের মধ্যে বা 3 বছরের মধ্যে বা 30 বছরের মধ্যে আপনি করতে পারবেন, ব্যাপারটা তা না। এবং কোনো একটা ব্যক্তি পারবে না এই বাংলাদেশকে বদল করতে, কোনো একটা ব্যক্তি পারবে না, সমস্ত জনগণকেই একটা জায়গায় এসে আমাদের এই সাংস্কৃতিক এবং আমাদের এই
মানসিকতার একটা পরিবর্তনের মধ্য দিয়েই, একটা টোটাল রাজনৈতিক মনস্তত্ত্বের পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পাবো, এবং এটা দীর্ঘ পথ এটার জন্য দরকার। এখন যদি আমি এখানে এই 5 বছরের কথা বলি আর কি, তখন বলার সাথে সাথে দলাদলি শুরু হয়ে যাবে। কে বলবে 5 বছর না, কে বলবে 1 বছর। যদি আমি একটু যুক্ত করি যে মানুষ এই কথাটি কেন বলছে যে 5 বছর চাই, তার মানে কি যে নির্বাচনের পরে আসলে রাজনৈতিক দল আসলে তাদের প্রতি আশঙ্কা রয়েছে যে সংস্কার হবে না? ফেসবুকের যত আইডি আছে তার সব আইডিকে আমি মানুষ মনে করি না। অনেক আইডি হলো ভার্চুয়াল আইডি। হ্যাঁ, ধরেন আপনার 10টা আইডি থাকতে পারে, আমার 100টা আইডি থাকতে পারে। আমি 100 আইডি দিয়ে বলতে পারি যে হচ্ছে 100 জনের জন্য কমিউনিস্ট পার্টি এখনই রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে। আপনি বলবেন 100টা স্ট্যাটাস দেখে, তাহলে ভাই জনগণ বলতেছে কমিউনিস্ট পার্টিকে রাষ্ট্র ক্ষমতা যেতে হবে। এটা তো হচ্ছে ব্যাপার না। মানুষ আসলে কি চায় সেটা বুঝতে হলে গণতন্ত্রে যেতে হবে। মানুষ আসলে কি চায়, বিগত 17 বছর ধরে মানুষ এটা বলতে পারে না সে কি চায়। গণপরিষদ ভোট দিলে কি বোঝা যাবে মানুষ কি চায়? গণপরিষদ ভোট দিলে এটা তো আরেকটি বিতর্কের জায়গায়, সেটা কি এখনই বলবো? না, আমরা আসছি সেই আলোচনায় পরে আসছি। এই আলোচনা আমি করব, আমি আলোচনায় আসছি। একটু মীর আরশাদুল হক, একটু আপনার কাছে জানতে চাই, যেটি নিয়ে একটু আগে বলছিলাম আমরা, যে সার্জিস আলমের কাছ থেকে আমরা এই মন্তব্যটি প্রথম শুনেছিলাম যে এই সরকারকে 5 বছর আশা করেন উনি। এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের পক্ষ থেকে বলা হচ্ছে, যেটির কথা বলছিলেন যে এই আইডি দেখে আসলে বোঝা যাবে না। আমরা এর আগেও আপনাদের আন্দোলন আপনারা করেছেন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে, সাধারণ মানুষের পক্ষ থেকে। এটাও কি আপনাদের এই সাধারণ মানুষের ব্যানারে কোনো নতুন কর্মসূচি? আচ্ছা, ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমেই আমার বিএনপির কাউন্টারপার্ট থেকে যিনি এসেছেন, শ্রদ্ধেয় সিনিয়র, তাকে ওনার একটা কথা বা ওনার শব্দচয়ন আমার কাছে আপত্তিকর মনে হয়েছে যে কোটার বাইরে তারা অন্য কোনো কিছু করেছে কিনা। যেমন আমি ব্যক্তিগতভাবে আমি যদি বলি যে 2018 সালে ছাত্রলীগের দ্বারা আক্রান্ত হয়ে আমার মাথায় কিন্তু 6টা সেলাই, তো আমি কিন্তু আমার কাজটা করে গেছি। হ্যাঁ, ছাত্ররা ছাত্রদের কাজটা করে গেছে, যেটা ওনারা করতে পারে নাই সেটা ছাত্ররা করে দেখাইলো। এখন এটার ওয়েটা তো ভিন্ন হইতে পারে। সব সময় যে আপনার শুধুমাত্র মানে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার ব্যানার নিয়ে রাস্তায় নামতে হবে তা না। কোটা একটা ইস্যু ছিল, ঠিক আছে? কোটা ইস্যুটা যখন একটা ইস্যু থেকে যখন মানুষ মারা শুরু করলো, যখন হত্যা শুরু হইলো, ন্যাচারালি মানুষের ভিতর থেকে কিন্তু ইয়াটা চলে আসছে যে এই সরকারকে পালাতে হবে বা সরকারকে এখান থেকে সরে যেতে হবে। সেই জায়গাটায় লিড দিল কারা? ছাত্ররা। তো আপনার আন্দোলনের সবসময় গতিপথ বা আন্দোলনের স্ট্র্যাটেজি সবসময় একরকম থাকবে তা না, যে আমাকে সবসময় এভাবেই নামতে হবে। আমি যদি প্রশ্ন করি যে ওনারা কি করেছিলেন, ওনারা তো চেষ্টা করেন নাই ওইভাবে। যেমন সর্বশেষ যে বড়, তারা তো 15 বছর ধরেই চেষ্টা করছেন, সেটা যে সফল হইতে পারেনি, সেই ব্যর্থতার দায় যদি আমি পুরাটা তাদের উপর চাপাই দিই, সেখানে তো অন্যান্যদেরও দায় থাকতে পারে না। আমি যদি ব্যর্থতাগুলো আমাদের দিকে ঠেলে দিলাম আর সফলতাগুলো ওনাদের দিকে নিলাম, এভাবে ভাবলে হবে না। সেটা কখন খেয়াল করি? যখন দেখি সরকারকে আর আমাদেরকে গোলায় ফেলা হয়। হ্যাঁ, যে এই সরকারের সফলতাগুলো যখন হয় তখন কিন্তু ওইটার ক্রেডিট আমাদেরকে দেওয়া হয় না, কিন্তু যখন ব্যর্থতাগুলো হয়, যে সমালোচনাগুলো হয়, তখন কিন্তু আবার বলা হয় এটা এনসিপি এটার এই ষড়যন্ত্রের সাথে যুক্ত। কেন ভাই? আপনি যখন ইউনূস সরকারের এই আমলে এতদূর পর্যন্ত যদি সাধারণ মানুষ সন্তুষ্ট থাকে যে না আমার ইলেকট্রিসিটি কম যাচ্ছে, আমার দ্রব্যমূল্য রমজানে খুব সহনীয় ছিল, কম্পারেটিভলি দুর্নীতি কমেছে, বা অনেকগুলো জায়গায় কিন্তু খুব ভালো কাজ করতেছে এই সরকার। তো এই সরকারের ওই ভালো কাজ দেখে যদি ঈদের আপনার নামাজে প্রফেসর ইউনূস যখন যাচ্ছিলেন, সাধারণ মানুষের ভিতর থেকে 5 বছর বলা হয়েছে, তো সেইখানে আপনি আমাকে গুলাই দিলে তো সেটা হইলো না। সেটা জেনারেল পিপলের ভিতর থেকে সেই আওয়াজটা আসছে, নট যে সার্জিস আলম প্রথম এই কথাটা বলছে, তাই না? তো পজিটিভ জিনিসগুলো আমরা যেমন অ্যাপ্রিসিয়েট করতে চাই, ঠিক তেমনি নেগেটিভগুলোর দায় কিন্তু সবাইকে নিতে হবে। কারণ কি, যখন এই সরকার প্রতিষ্ঠা হয় তখন কিন্তু প্রত্যেকটা দল থেকে একটা সুপারিশ ছিল। ইভেন এখনও আপনারা যদি দেখেন যে না কোনো একটা বড় নিয়োগ সচিবালয় থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সব জায়গায়, সেখানে কি বিএনপি জামাত বলতে পারবে যে ওনারা সুপারিশ পাঠান না তাদের লোক ওখানে থাকার জন্য? তাহলে তারা যখন ওখানে লোক ইনক্লুড করছেন, তাহলে ব্যর্থতার দায়িত্ব তাদেরকেও নিতে হবে। এটা একটা বিষয়। আরেকটা জিনিস যে নতুন করে খায়েশের যে প্রশ্নটা আসছে, খায়েশের মানে এটা খুবই আপত্তিকর শব্দ। আসলে আমি ওনাকে সম্মান জানিয়ে বলতেছি আর কি, খায়েশ শব্দটা কি আসলে? এখানে আমরা তো স্পেসিফিকলি বলছি যে ডিসেম্বর ইলেকশন অথবা জুন জুলাই ইলেকশন, সেখানের সাথে তো আমরা দ্বিমত করি নাই, বা আমরা আমাদের পার্টির জায়গা থেকে তো বলি নাই যে ভাই আমরা 5 বছর চাই আমাদের দল গোছানোর জন্য। আমরা বলছি যে আমাদের কাজ আমরা করে যাচ্ছি, সরকার যে প্রস্তাব দিছে জুন জুলাই বা ডিসেম্বর, সেটার সাথে আমাদের দ্বিমত নাই।
তো এখন আমাদের কাজ যদি আগায়, নতুন একটা দল যদি আসে, সেইটাতে সমস্যাটা কোথায়? নতুন একটা দল আসলে আপনার সুন্দর প্রতিযোগিতা হোক। আমার বাড়ি বাঁশখালী, চট্টগ্রাম 16 আমার আসন। সেই আসনে আমি এবার গিয়ে দেখে আসলাম যে আমার মেইন রাস্তা দিয়ে বাস এবং একটা সিএনজি একসাথে চলতে পারে না, একটার উপর একটা উঠে যায়। প্রত্যেকটা ইউনিয়নের রাস্তা ভাঙা। এবার আমার চট্টগ্রাম অঞ্চলের, চট্টগ্রাম বাঁশখালী থেকে শুরু করে কক্সবাজার, প্রত্যেকটা লবণ চাষি এবার কিন্তু ঈদ করতে পারে নাই। তাদের বাসায় এখন খাওয়া দাওয়ার অবস্থা খারাপ, কারণ 3 টাকা প্রতি কেজি প্রতি তারা পাচ্ছে, যেখানে তাদের উৎপাদন খরচ 5 টাকা। কালের কণ্ঠে সেটা নিউজ হয়েছে। আমি যখন গ্রামে ছিলাম, আমি এটা নিয়ে একটা মানববন্ধন করেছি আমাদের দলের পক্ষ থেকে। তো ওই যে সমস্যাগুলা, রাস্তার সমস্যা, আমার কৃষকের সমস্যা, আমার হচ্ছে যে আপনার আরেকটা জিনিস জানেন, এসালমের একটা পাওয়ার প্ল্যান্ট আছে বাঁশখালীতে, আপনি জানেন। সেই বাঁশখালীতে আপনার এতগুলো মানুষ মারার পরে পরিবেশের ক্ষতি করে যে প্ল্যান্টটা হলো, সেখানে বাঁশখালীর ছেলেপেলে চাকরি পায় না। উল্টো আর এসালমের দোহাই দিয়ে বাঁশখালীর আমার এলাকার দেখা যাচ্ছে 100-150 ছেলে অথবা 500 ছেলে চাকরি নাই, চাকরি থেকে তাদের বরখাস্ত করে। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে সময়টুকু এই সরকার আছে, তারা যেটা বলতেছে, এই সময়টুকু আপনি আপনার এলাকায় সমস্যাগুলো তুলে ধরেন। যেহেতু আপনি আরেকটি কথা বলছিলেন যে আপনাদের সাথে সরকারের গুলিয়ে ফেলা হয়, আমি একটু এই কারণেই আপনাকে একটি খবর আপনার দৃষ্টিতে আনতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইউনিয়ন পর্যায়ের একজন সমন্বয়কের সাথে একটি থানার একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির কথোপকথন, তিনি জিলাপি খেতে চেয়েছিলেন, সেটি অডিও ভাইরাল হয়েছে এবং আজকে সেই ওসিকে প্রত্যাহার করা হয়েছে। একজন ইউনিয়ন পর্যায়ের নেতার সাথে এই আচরণের পরে তাকে প্রত্যাহার করা হয়েছে। এতটা তড়িৎ ব্যবস্থা কি সবার বেলায় ঘটে? হ্যাঁ, সরি, এই এক্সাক্ট ঘটনাটা আমার নলেজে এখনো নাই। আমি যদি আপনাকে একটু ব্যাখ্যা করি, উনি ঠিকাদারের একটি কাজ পেয়েছেন 19 লাখ টাকার প্রায়, সেখানে কাজ শেষে ওসি টেলিফোনে বলেছেন আপনারা এখানে অনেক লাভ করেছেন, তো একদিন আমাদেরকে একটু জিলাপি খাওয়ান, জিলাপি খাওয়ালে চলবে। ওই যিনি সমন্বয়ক, যিনি ঠিকাদারের কাজটি পেয়েছেন, তাকে বলেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আজকে তাকে প্রত্যাহার করা হয়েছে এই জিলাপি খেতে চাওয়ার অপরাধে। এই বিষয়টা এতটা তড়িৎ ব্যবস্থা কি অন্য সবার বেলায় হয়? এই বিষয়টা আমি বলি। প্রথমত, সকল সমন্বয়ক বা বৈষম্য বিরোধীর সকল মানুষজন যে এনসিপির সাথে আছে তা না, এটা কিন্তু আপনাদের জানতে হবে। সেটা হচ্ছে এনসিপিতে সবাই যুক্ত, বৈষম্য বিরোধী ওই ব্যানারটাই কিন্তু আপনার সকল দলের ছেলে পেলে আছে, সকল মন মানসিকতার। আমি এটাকে আপনাকে এসিউরিটি দিয়ে বলতেছি। এবং সকল সদস্য যে আমাদের এনসিপির সদস্য তা না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে এনসিপির এরকম কোনো চুক্তি হয় নাই। তারা তাদের মতো কাজ করে, আমরা আমাদের মতো কাজ করি। প্রথমত এটা। দ্বিতীয়ত, আপনি দেখেন এই ঘটনাগুলো ঘটছে কখন। আপনি বরিশালে একটা উদাহরণ, আমার এই মুহূর্তে মনে পড়লো। বরিশালের সম্ভবত ছাত্রদল বা যুবদলের কেউ একজন কাজ পেয়েছে, সেখানে সে ফোন দিয়ে বলতেছে সাইটে কেন গেলি, 17 বছর পর কাজ পাইছে, সাইটে কেন গেলি। তো এই বিষয়গুলো অবশ্যই দুঃখজনক। এটা ওনাদের কাউন্টার পার্ট থেকে হোক, আমাদের কাউন্টার পার্ট থেকে হোক, অবশ্যই দুঃখজনক। এবং আমাদের যদি হয়ে থাকে সেটা আমরা তড়িৎ গতিতে ব্যবস্থা নেই, বহিষ্কার থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো। তো এটার জবাব তো আমি দিলাম আপনাকে। না, আমি ঠিক আছে, আমি বলছি না যে সমন্বয়ক তিনি অপরাধ করেছেন, আমি সেটি বলছি না। আমি বলছি যে যেই তড়িৎভাবে ব্যবস্থাটি নেওয়া হলো, বলা হচ্ছে যে উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বলেই এত তড়িৎ ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদের বেলাও কি এতটা তড়িৎ ব্যবস্থা হয় কিনা, এমন দৃষ্টান্ত আমাদের খুব একটা চোখে পড়েনি। সেজন্য সরকারের জায়গা থেকে যদি তড়িৎ ব্যবস্থা নেয়, সেটা সরকার সেটা ব্যাখ্যা দিবে। অন্যদের বেলায় নেওয়া হয় না করে বলেই আপনাদের পক্ষে এতটা তড়িৎ ব্যবস্থা। সেটা আপনারা যেটা করেন, আসলে আমার যেটা মনে হয় যে এই ধরনের বিষয়গুলোতে এক করে ফেলা হয়। কোনো একটা ভাবে মনে করা হয় যে এই সরকারটা মনে হয় শুধুমাত্র, যেখানে উপদেষ্টা আছে আমাদের মাত্র 2 জন, যদি ছাত্রদের প্রতিনিধি হিসাবে ধরি, মাহফুজ আলম আছে এবং হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নাহিদ তো পদত্যাগই করলো। তাহলে এতগুলো উপদেষ্টা থাকার পরেও সেই উপদেষ্টাদের ব্যর্থতা বা কোনো জায়গায় যদি ভুল থাকে সেটা আমাদের উপর চাপায় যায়, কিন্তু ভালো কাজগুলো আমাদের উপর দেওয়া হয় না। যে আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো, আপনাদের দল গঠন হলো ফেব্রুয়ারিতে, 1.5 মাস হয়ে গেল। এখন পর্যন্ত নিবন্ধন পাওয়ার জন্য যে শর্তগুলো পূরণ করতে হয় সেটি নিয়ে আপনাদের খুব একটা আমরা অগ্রগতি দেখছি না। যেমন 1/3 উপজেলা, জেলা পর্যায়ে কমিটি থাকা, কার্যালয় থাকা, এইটি নিয়ে খুব একটা আপনাদের তৈরি দেখা যায় না। এর কারণ কি? আসলে আপনারা কি মেসেজ পেয়ে গেছেন কিনা যে জুনের মধ্যে আসলে জাতীয় নির্বাচন হবে না, অতএব তাড়াহুড়া কিছু করার নেই? আমি প্রশ্নটি জানবো, তবে তার আগে একটু বিরতি নিয়ে আসি, এরপরে আমি সেই উত্তরটি জানবো। দর্শক, ছোট্ট একটি বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। মীর আরশাদুল ইসলাম, একটু আপনাকে দিয়ে এই পর্ব শুরু করি। যেটি বলছিলাম বিরতির আগে, যে আপনারা নিবন্ধনের জন্য যে শর্তগুলো পূরণের ব্যাপারে খুব একটা এখন পর্যন্ত দৃশ্যমান কিছু চোখে পড়েনি। উল্টো আমরা দেখলাম আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন গণপরিষদ নির্বাচনের এজেন্ডা নিয়ে এগিয়ে যাচ্ছে এনসিপি। তার মানে কি আসলে, যেটি আমি শুরুতে বলছিলাম, যে
শর্তের দিকে আপনারা খুব একটা আগাচ্ছেন না। নাহিদ ইসলাম বলছেন গণপরিষদ নির্বাচনের দাবি, তার মানে কি আপনারা এক ধরনের মেসেজ পেয়ে গেছেন কিনা সরকারের কাছ থেকে যে আসলে জুনের বা ডিসেম্বরের মধ্যে যে নির্বাচন সেটি আসলে জাতীয় নির্বাচন নয়? আচ্ছা, সেটা হয়েছে যে আমরা আমাদের যে মানে নিবন্ধন পাওয়ার যে প্রক্রিয়া সেটা দৃশ্যমান না হওয়ার পিছনে ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু কাজ করতেছি কেমন, আমাদের সদস্য ফর্ম যেটা সেটা অলরেডি প্রস্তুত হয়ে গেছে, আমাদের অফিসে চলে এসেছে এবং এক্ষেত্রে আমাদের নির্দেশনা এরকম যে কেন্দ্রীয় মেম্বাররা 100 টাকা মূল্যের একটা সদস্য ফর্ম, সেটার অগ্রিম টাকা দিয়ে সেই বইটা নিয়ে যাবে এবং এলাকায় এলাকায় সদস্য সংগ্রহ করবে। তো এখানে যেটা হয়, নিবন্ধন পাওয়ার জন্য যে একটা এলাকায় নির্দিষ্ট সংখ্যক আপনার সমর্থক লাগে, সেইটা কিন্তু আমাদের অলরেডি করা হয়ে গেছে। আমরা এই যে একটা লম্বা সময় ঈদের যে পুরো সময়টা আমাদের প্রত্যেকটা কেন্দ্রীয় নেতা, কমিটি লাগবে, গঠনতন্ত্র লাগবে, সেটাই বলতেছিলাম, প্রত্যেকটা কেন্দ্রীয় নেতা যখন এলাকায় চলে গেছে তাদের যে পাবলিক এঙ্গেজমেন্টটা দরকার সেটা কিন্তু হয়ে গেছে। তো আমার এলাকায় যদি বলি, বাঁশখালীতে আমি গেছি, বাঁশখালীতে আমার এই পরিমাণ লোক মানে আমার প্রতি সমর্থন জানিয়েছে যে এটা দিয়ে আমার এই কাজটা করা ইজি হয়ে যাবে। ইভেন আমি ধরেন একটা অফিসও মোটামুটি দেখে রাখছি। তো এরকম অন্যান্য যারা আছে তারাও তাদের এলাকায় কাজ করে গেছে। এখন এগুলো একসাথে চলতেছে, এমন না যে কোনো একটা কাজ থেমে আছে। আর নাহিদ ইসলাম যে গণপরিষদের দাবি, এটা দাবি, এটার জন্য তো আমাদের মানে অন্য কিছু থেমে থাকার প্রয়োজনীয়তা নাই, তাই না? এই কাজটার সাথে তো আমরা অন্য কাজগুলো করতে পারি এবং এটা আমার মনে হয় আর কি খুব একটা কঠিন হবে না আমাদের। কিন্তু সদস্যপদ পাওয়া যতটা সহজ, কমিটি দেওয়া অনেকেই মনে করেন যে তার চেয়ে কঠিন, কারণ এখানে অনেকের মন রক্ষার বিষয় থাকে, কাকে দিব সেটিও তো আপনারা, আমরা দেখেছি এখন পর্যন্ত মহানগর কমিটি হয়নি, কোনো জেলা পর্যায়ের কমিটি আপনারা এখনো দিতে পারেননি। না, ওই কমিটির যে বিষয়টা আপনার যখন আমি যেটা কিন্তু লাগবে, হ্যাঁ কমিটি যেটা লাগবে, আমাদের যেটা কাজ করতেছি আমরা যখন প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে কাজ করতেছি তখন কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা নিচ্ছি যে এখানে কে বেশি কাজ করছে, এখানে কে বেশি দক্ষ, কে ভালো সংগঠক, কে জুলাইয়ে ভূমিকা রেখেছে। আমাদের আসলে আমরা যে পয়েন্টগুলো সামনে রেখে আগাচ্ছি, গণপরিষদ সহ যে জুলাইয়ে গণহত্যা এবং মানবতা বিরোধী যে অপরাধ সেটার একটা বিচার আমরা চাচ্ছি। আমরা চাচ্ছি যে দল হিসেবে আওয়ামী লীগের বিচার, আমরা চাচ্ছি যে আহত এবং অন্যান্য যারা আছে তাদের একটা সুস্থ চিকিৎসা ব্যবস্থা, এইটা এবং হচ্ছে গণপরিষদ, এই দাবিগুলো আমাদের দাবি এবং কাজ একসাথে চলতেছে। পাশাপাশি পার্টি নিবন্ধনের দৃশ্যমান হবে এই নিবন্ধনের শর্ত পূরণের বিষয়গুলো, নিবন্ধনের শর্ত পূরণের বিষয়টা আসলে যে খুব কঠিন তা না, কিন্তু আমি আগেও বলেছি দৃশ্যমান কবে হবে সেটি জানতে চাচ্ছিলাম। কঠিন নয়, খুব অল্প সময়ে, আমি বলতে পারি আগামী 1 মাসের মধ্যে, আপনি যে 1 মাসের মধ্যে আশা করি দৃশ্যমান হবে। জনাব এবি মোশাররফ হোসেন, একটু আপনার কাছে আসতে চাই, যেটি বলছিলাম শুরুর দিকেও যে কাল উপদেষ্টার সাথে বৈঠক করবে বিএনপি, এবং আরেকটি কথা গণমাধ্যমে যেটি জানা গেছে যে যদি রোডম্যাপ নির্বাচনের পাওয়া না যায় সেক্ষেত্রে আন্দোলনেও যেতে পারে বা পরবর্তী কর্মসূচি দিবে। তার মানে কি আপনারা আবারও সেই নির্বাচনের দাবিতে রাজপথে নামবেন, আন্দোলন করবেন এবং সেটি কঠোর পর্যায় পর্যন্ত যেতে পারে? আমরা যেটি বিগত 15 বছরে দেখেছি আপনাদের নির্বাচনের দাবিতে কঠোর আন্দোলন। না, এখানে আপনি একটু জিনিস, আমাদের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট ভাষা বলা হয়েছে, আমরা বলেছি আপনারা কি করতে চান। আপনি দেখেন এটা কিন্তু আমাদের একেবারে সেই স্টার্টিং থেকে কথা, যে এই ইন্টিরিয়াম গভর্নমেন্টকে আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে আপনারা রোড ম্যাপ দেন, একটা সময়সূচি দেন যে আপনারা এই সময় এই কাজটি করতে চান। কিন্তু আপনি দেখবেন এখানে নীরবতা, এখানে কেন কথা, এখানে বলা হচ্ছে আগে একটা শব্দ ব্যবহার হতো, আপনি দেখবেন যদি কম সংস্কার তাহলে ডিসেম্বর, আর বেশি সংস্কার হলে জুন। ছোট প্যাকেজ বড় প্যাকেজ। আমরা বলতে চেয়েছি যে এই যে কমের সংজ্ঞাটা কি আর বেশির সংজ্ঞাটা কি, এটা একটু দেন, তাও দিচ্ছে না। বরং আমরা এখন দেখি যে কথাটি মির আশরাফ আমার ব্যাপারে ওনার একটু কিছু অবজারভেশনের কথা বলেছে। আমরা একটা কথা, উনি বলেছে একটা নতুন দল, হ্যাঁ আমরা স্বাগত জানিয়েছি, কারণ আমাদের দলের মূল বিএনপির যদি মূল ম্যানিফেস্টো আপনি দেখেন, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। আমি মনে করি বিএনপির রাজনীতির মূল ভিত্তিটা যেমন বাংলাদেশের জাতীয়তাবাদ, আর এর আরেকটি কম্পোনেন্ট হলো বহুদলীয় গণতন্ত্র। আজকে সে বহুদলীয় গণতন্ত্রের আছে বলেই কিন্তু আজকে এই যে এনসিবির মতো দলের আত্মপ্রকাশ করেছে। আর যদি আপনি 1975 দিকে তাকান, তখন যদি বাকশালের মতো হতো তাহলে তো একমাত্র বাকশাল ছাড়া আর কোনো কিছু থাকতো না। সুতরাং বিএনপি একটা বহু ফুল ফুটতে দেওয়ার রাজনীতি বিশ্বাস করি। হ্যাঁ, জনগণ যদি এনসিপিকে আগামী দিনে মেনে নেয় আমরা স্বাগত জানাবো, এই রাজনীতি আমরা বারবার করেছি। কিন্তু আপনি দেখবেন এনসিবির কথার সুরের সাথে সরকারের কথার সুর অনেকটা মিলে যায়, এখানেই আমাদের বক্তব্যটা। আমরা যখনই এই সারজিদ আলম আমরা দেখেছি যে এনসিবির মুখপাত্র ভূমিকা পালন করে, উনি যখন এনসিবি যখন যে কোনো বক্তব্য দিতে যায়, এই যে সারজিদ আলম অথবা হাসনাত আবদুল্লাহ কিন্তু সবার আগে তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করি। সুতরাং আপনি যদি বলেন যে এটা সারজিদ আলমের পার্সোনাল বক্তব্য, এটা এরপর তারা কিন্তু এই যে কথাটি রুবেল ভাই বলেছে
যে তারা কিন্তু আমরা মনে করি যে ফেসবুক টুকে এগুলি দিয়ে তারা কি একটা জনমত তৈরি করার চেষ্টা করছে। সাজিদ আলম যখনই বললো তখনই কিন্তু আপনি দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে জনগণ আমাদেরকে 5 বছর দেখতে চায়। অর্থাৎ এই যে মব জাস্টিসটা যেভাবে হচ্ছে না, এইভাবে একটা জনমত তৈরি করার একটা প্রক্রিয়া আমরা লক্ষ্য করি, যার জন্য আমরা স্পষ্ট ভাষায় বলছি যে আপনি কখন কি করতে চান সেটা, এবং আগামীকালকে আমাদের যে সাক্ষাৎটা আমরা আমাদের দলের পক্ষ থেকে সেই দাবিটি জানানো হবে যে আমরা সুনির্দিষ্টভাবে বলেন। এই আপনি যে কথাটি বলেছেন যে লাফির জন্য চাকরি চলে গেছে, আমরা তো এর আগে শুনেছি কোনো এক সমন্বয়কের কথা শোনে নাই বলে যে জাস্টিসকে ঢাকায় এসে অ্যাডজাস্ট করা একটা মন্ত্রণালয়ে সংযুক্ত করে দেওয়া হয়েছে, এই ঘটনা তো আমরা দেখেছি। এবং এইটা তো শোনা যাচ্ছে যে আপনার এই যে এখন তো সমন্বয়ক তারা স্বীকার করে না, এই আগে তো আপনাদের এখানে এসে শুনি অনেকে বলছে যে সমন্বয়কের কথায় মন্ত্রণালয় চলে, সমন্বয়কেরা যে বসে থাকে এইটা করে অমুকের নিয়োগ দিতে হবে। এই যে আপনি অন্যটা একটা বাদ দেন, আমরা তো এর মধ্যে পত্রিকায় দেখেছি ওয়াসা, আপনি দেখেছেন কতজন নিয়োগ দেওয়া হয়েছে এবং কোন কোন সমন্বয়ে কোন কোন এনসিবির নেতারা ওখানে সুপারিশ করেছে, নাম দিয়েছে, নাম সহ তো দিয়েছে। এগুলি কি আপনি অস্বীকার করবেন? সেটি নিয়োগের ক্ষেত্রে তো বিএনপির যারা রাজনীতির সাথে বড় বড় পদবিতে দেখেন, বিএনপির কথায় কোথায় হচ্ছে আপনি দেখেন। বরং আমরা বারবার বলেছি, আমরা বারবার আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে শেখ হাসিনার সাজানো প্রশাসন এটাকে আপনারা চেঞ্জ করেন। বিএনপির কথা কি শোনা হচ্ছে? একটা দেখেন, আমরা তো বারবার বলছি, অথচ আপনি দেখবেন আমরা নাম বলে কাউকে ছোট করতে চাই না। এনসিবি বলেন বা অনেক অন্য কারো যা ডিমান্ড করেছে সেইটা কিন্তু প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে। এবং আমাদের দলের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে আপনি এটাকে দেখবেন, একেবারে আমাদের মুখপাত্র রিজভী আহমেদ সাহেব সুনির্দিষ্টভাবে বলেছে এই যে এই জায়গায় এইটা আছে। তা আর বিএনপি কোথায় আছে আপনি দেখেন, বলা হচ্ছে যে প্রশাসনের বিভিন্ন কোথায় আপনি দেখেন, আপনি দেখান বিএনপির সাথে যারা জড়িত, অথচ দেখা যাচ্ছে কোন কোন দলের 10 বছর 12 বছর আগে রিটায়ার করেছে তাদেরকে আনে আপনি গুরুত্বপূর্ণ বসানো হচ্ছে। অর্থাৎ বিএনপির একটা কাউন্টার আপনি দাঁড় করাতে চাচ্ছেন সব জায়গায়। এরকম একটা জনগণকে একটা মেসেজটা দিতে চান যে এই সরকার বিএনপির সাথে নাই, এরকম একটা মেসেজ কোথাও কোথাও আপনারা দিতে চান। জি, ডাক্তার সাজিদুল হক রুবেল, একটু আপনার কাছে জানতে চাই, আপনারাও আন্দোলনে নামছেন, এরকমের খবর রয়েছে যে বাম দলগুলো শীঘ্রই আন্দোলনে নামছে এবং অনেকটা যুগপৎ আন্দোলনের মতো বিএনপির সাথে তাল মিলিয়ে নির্বাচনের ক্ষেত্রে। আমাদের দেশের যেই পলিটিক্যাল হিস্ট্রি বা এর আগে নির্বাচনের হিস্ট্রি দেখা যায় কখনোই রক্তক্ষয়ী আন্দোলন ছাড়া দিন শেষে নির্বাচনের দাবি বাস্তবায়িত হতে দেখা যায়নি। এবারও কি আপনারা সেই ধরনের প্রস্তুতি নিয়ে মাঠে নামছেন যে প্রয়োজনে রক্তক্ষয়ী আন্দোলনে নামবেন? বিষয়টি হচ্ছে আমাদের উপরে যেরকম প্রতিরোধ চাপিয়ে দেওয়া হবে সেই রকম ত্যাগ তিতিক্ষা করতে হবে আর কি। ভাবতেছিলাম আর কি, আমার সহ আলোচক আরশাদের একটি আলোচনায় যে আপনারা করতে পারেন নাই, তিনি অবশ্য বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন বিএনপি করতে পারেন নাই কিন্তু তারা করতে পেরেছে। এই যে জায়গাটা হচ্ছে খুব মানে এই মুহূর্তে সবচেয়ে একদিকে হতাশাজনক, আরেকদিকে হচ্ছে বেশ রহস্যজনক বক্তব্য বটে। ঠিক আছে, হতাশার জায়গাটা হচ্ছে এরকম যে ধরেন 9 মাসের মুক্তিযুদ্ধ চলছে, সেখানে অনেক অনেক মুক্তিযোদ্ধা শহীদ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে কোনো একটা ট্রুপস হয়তো 500 ট্রুপস 600 ট্রুপস তারা মরে গেল, তারা 16ই ডিসেম্বর পর্যন্ত টিকতে পারে না আর কি। কেউ মাত্র ট্রেনিং নিয়ে ইন্ডিয়া থেকে ঢুকলো 14ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর তারা ঢাকা শহরে ঢুকে গেল আর কি। ঢাকা শহরে এসে তারা ফটো সেশনের সামনে আসলো। আর আগে যারা শুরু করেছিল যুদ্ধ, ধরেন ওই যে পিলখানা থেকে ইপিআরের যারা গুলি খেলো 25শে মার্চের রাতে, বা জগন্নাথ হলের যে ছাত্ররা বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা গেল, বা রিক্সা চালক যারা মারা গেল 25শে মার্চের রাতে, তারাও প্রতিরোধ করার চেষ্টা করেছিল। তারা হয়তো ইট নিয়ে লাঠি নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু তা তো পারে নাই ঠেকাইতে। 25শে মার্চ তারা পারে নাই, দে আর ফলেন, তারা হচ্ছে শহীদ হয়ে গেছে। ঠিক আছে, আর কেউ হয়তো মানে ট্রেনিং নিয়ে 13 তারিখ ঢুকেছে, 14 তারিখ ঢুকেছে, 15 তারিখ ঢুকেছে, 16 তারিখও ঢুকেছে ঢাকাতে বাংলাদেশের সীমানায়। তারপরে হচ্ছে তারা ডাইরেক্ট হচ্ছে পতাকা বিজয়ী হয়েছে আর কি। যারা শহীদ হয়ে গেছে, যারা 15 বছর ধরে মার খেয়েছে, যারা ক্রস ফায়ারে পড়েছে, যারা গুম হয়েছে, যারা বছরের বছর তলকি কেটেছে, তারা যে প্রেক্ষাপটটা তৈরি করেছে, সেই যে একটা মানে শুকনো একটা উর্বর
ক্ষেত্র তৈরি করেছে। সেই উর্বর ক্ষেত্রে তখন হচ্ছে যে কোনো একটা আন্দোলনের মধ্য দিয়ে, সেটা এমন হতে পারতো যে যেমন ব্যাটারি রিক্সাদের চালকদের একটা আন্দোলন ছিল, কোটা আন্দোলন, জাস্ট 20 দিন আগে, সেটা মেনে নিয়েছিল শেখ হাসিনা এলাকায়। 3 দিনের মধ্যে, বাসডা না সমগ্র আমার এলাকাতে হয়েছিল, 3 দিনের মধ্যে এটা মেনে নিয়েছে। সেটা মেনে না নিত তাহলে হয়তো শ্রমিক শ্রেণীর নেতৃত্বে একটা পরিবর্তন ঘটে যেতে পারতো, রিক্সা শ্রমিকদের নেতৃত্বে, কিংবা গার্মেন্ট শ্রমিকের কোনো একটা ইস্যুতে সেই মুহূর্তে হয়তো সেটা যে স্পার্ক করলে তো বাংলাদেশের শ্রমিক শ্রেণীর নেতৃত্বে একটা অভ্যুত্থান হয়ে যেতে পারতো বাংলাদেশে। ঠিক আছে, অর্থাৎ পরিবর্তন মানুষ চাচ্ছিল, পরিবর্তন অনিবার্য হয়ে উঠেছিল। ঠিক আছে, পরিবর্তন অনিবার্য হয়ে উঠেছে, এবং সেই পরিবর্তন অনিবার্যতার মধ্য দিয়ে একটা হিট অফ দ্য মোমেন্টে আমাদের হচ্ছে এই বৈষম্য বিরোধী আন্দোলন, যেটা আগে কোটা বিরোধী আন্দোলন ছিল, সেই আন্দোলনটা একটা জায়গায় পৌঁছে গেছে। এবং সেই জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে যে নির্মমতা, যে নৃশংসতা দেখিয়েছিল বিগত সরকার, যে ছাত্র হত্যার মধ্যে, কারণ ওনাদের আন্দোলনটা যদি 36 জুলাই 37 জুলাই আমি বলছি, বলা যায় একটা আবেগের জায়গা থেকে আমি বলছি, কিন্তু বেসিক্যালি 14ই জুলাই পর্যন্ত আন্দোলনের চরিত্রটা একরকম ছিল, একটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল, সরকার বা পুলিশ সব কিছু থেকে সহাবস্থান ছিল। 14 জুলাইয়ের পর 15 জুলাই 16 জুলাই থেকে এটা একটা নির্মম জায়গা চলে আসছে, এবং তখন থেকে মানুষ এটাকে গ্রহণ করে নিয়েছে যে এই সরকার পরিবর্তনের জন্য। এবং সারা বাংলাদেশে যে মানুষ নামছে, সারা বাংলাদেশে যে ছাত্র নেমেছে, উনি বলেছেন, উনি একটা কথা স্বীকার করেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা শুধুমাত্র হচ্ছে গিয়ে আজকে যারা এনসিপি করে তাদের ছিল না, এখানে সব ছাত্র সংগঠন বা সব ধরনের মতাদর্শের ছেলেমেয়েরাই এই আন্দোলনে ছিল, এবং সেখানে একটা বড় অংশ বিএনপি মনা ছেলেমেয়েদের ছিল, সেখানে বামপন্থীদের ছেলেমেয়ে ছিল, প্রচুর শহীদ আছে বিএনপির। আমার ছাত্র ইউনিয়নের মাহমুদ হাসান রিজভী বলেন, রফিক বলেন, তারাও তো হচ্ছে গিয়ে শহীদ হয়েছে আন্দোলনে, ফলে নানা মতাদর্শের মানুষ ছিল। কিন্তু এই সফলতার পিছে একটা দীর্ঘদিনের লড়াইয়ের ব্যাপার, সেটা শুধু 15 বছরের লড়াই, তার আগেও বিগত দিনের লড়াই আছে, 90-এর অভ্যুত্থানের অনেক না পাওয়ার বিষয় রয়েছে। ঠিক আছে, বিগত সমস্ত লড়াইয়ের একটা ধারাবাহিকতা এই লড়াইটা হয়েছে। এই লড়াইটাকে নিয়ে যদি এখন আমি আওয়ামী লীগ স্টাইলে করি যে মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ মানেই মুক্তিযুদ্ধ, ঠিক আছে, তাহলে আমি মানে এনসিপি মানেই হচ্ছে 24-এর গণঅভ্যুত্থান, এটা যারা করে না তারা হচ্ছে সব ফ্যাসিস্টের দোষর, তাহলে এটা খুব সরলীকরণ হবে, ওটা জনগণকে খাওয়ানো যাবে না। জি, আরেকটি বিষয় আমি একটু আপনার কাছে জানতে চাইবো, যেটি এরই মধ্যে আলোচনায় এসছে, যে এক ধরনের চক্রান্ত চলছে নির্বাচন পিছিয়ে দেওয়ার। বা আমরা দেখেছি আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজি প্রেসের সাথে তারা বৈঠক করেছে ব্যালট নিয়ে প্রস্তুতির বিষয়, এবং এই ধরনের বৈঠক অর্থাৎ নির্বাচনের যে প্রস্তুতি সেটি তারা এর আগেও কয়েক পক্ষের সাথে, স্টেক হোল্ডারদের সাথে বৈঠক করেছে। তার মানে কি আসলে যেই প্রস্তুতিটি সরকার বা নির্বাচন কমিশন মিলে করছে, সেটি কি চক্রান্তকে যদি আমি আমলে নেই, তার মানে এইটি কি জাতীয় নির্বাচন নয়, এটি কি গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নাকি? আপনি কি মনে করছেন সেটি নিয়ে আলোচনা শুনবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসে। দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবার ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। ডাক্তার সাজ্জাদুল হক রুবেল, একটু আপনার কাছেই আবার এই পর্বে আসি। যেটি বলছিলাম যে সরকার বা নির্বাচন কমিশন মিলে যে প্রস্তুতি নিচ্ছে, সেটি তাহলে কিসের নির্বাচনের প্রস্তুতি? যেহেতু এরই মধ্যে আপনারা বলছেন সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, এই সরকার দীর্ঘায়িত হওয়ার চেষ্টা করছে, ষড়যন্ত্র হচ্ছে, তাহলে কোনটি সেটি? জাতীয় নির্বাচন নাকি গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি? গণপরিষদ নির্বাচন কেন হবে? নির্বাচনের প্রস্তুতি হলে সেটা জাতীয় নির্বাচনের প্রস্তুতি হবে আর কি, এটাই জনতার দাবি, এটাই মানুষের প্রত্যাশার জায়গা। আর গণপরিষদ নির্বাচন কখন হবে? যখন একটা নতুন সংবিধান তৈরি করতে হবে। আমরা কি একমত হয়েছি সবাই যে আমরা একটা নতুন সংবিধান তৈরি করব? আমরা নতুন কোনো প্রোক্লামেশনের ব্যাপারে কি একমত হয়েছি? সমস্ত রাজনৈতিক দল একমত হয়েছে, সমস্ত বাংলাদেশের মানুষ একমত হয়েছে। ফলে এই ম্যান্ডেট সরকারকে কে দিয়েছে? গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার। অবশ্যই তারা গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য কোনো ব্যালট পেপার ছাপাতে পারবে না। তারা যদি ব্যালট পেপার ছাপানোর উদ্যোগ নিতে থাকে, সেটা জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় নির্বাচনের জন্য করবে। ঠিক আছে, জাতীয় নির্বাচনই হচ্ছে গিয়ে জনতার হচ্ছে গিয়ে দাবির, এখানে গণপরিষদ না। এখানে একটা কনফিউশন তৈরি করার চেষ্টা চলবে যে জাতীয় পরিষদ না গণপরিষদ। এটাই হচ্ছে একটি কনস্পিরেসি, যে এটা নিয়ে আমরা আবার মারামারি করি আসেন। ঠিক আছে, এক পক্ষ ভাগ হয়ে যায় আমরা গণপরিষদে, আরেক পক্ষ ভাগ হয়ে যায় জাতীয় নির্বাচনে, এবং তারপর আমরা তর্ক এবং বিতর্ক করার মধ্য দিয়ে আমাদের যে সম্ভাবনাগুলো তৈরি হয়েছিল, এক এক করে সমস্ত সম্ভাবনাগুলোকে আমরা জলাঞ্জলি দিয়ে ফেলি। ফলশ্রুতিতে আমার মতে এই ক্ষেত্রে সরকারকে অবশ্যই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, এবং আমি মনে করি ঠিকই করতেছে। নির্বাচনের
টেকনিক্যাল যে অ্যারেঞ্জমেন্ট সেটা নির্বাচন কমিশন করবেই, ঠিক আছে। যেমন বিচারের যে বিষয়গুলো রয়েছে সেটা বিচার বিভাগের মাধ্যমে সেটা চলতেই থাকবে। আর সরকার এই যে তিনটি বিষয়, সংস্কার, নির্বাচন এবং বিচার, এই তিনটিকে সমন্বয় সে করবে, ঠিক আছে। এবং সেখানে তার যে রাজনৈতিক সিদ্ধান্তের জায়গাগুলো আছে সেই রাজনৈতিক সিদ্ধান্তগুলো অবশ্যই সকল স্টেক হোল্ডার, সকল অংশীজন বা অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতেই তিনি গ্রহণ করবে, এটা আমি এখনও প্রত্যাশা করি। কিন্তু মাঝে মাঝে কিছু বিষয় রয়েছে, আমাদের বন্ধু আমাদের ছোট ভাই আরশাদ বলার চেষ্টা করেছেন যে এনসিপি সমস্ত সরকারের ডিসক্রেডিটকে এনসিপির কাঁধে চাপিয়ে দেওয়া হয়, ঠিক আছে। আবার সরকার কোনো ভালো কাজ করলে সেটা ক্রেডিট এনসিপির ঘাড়ে পড়ে না। কিন্তু এখানে একটা অদ্ভুত রহস্যজনক ব্যাপার আছে যে আমরা একটু যে এনসিপি আর সরকার তার মধ্যে সম্পর্ক কি আর কি, যে আমরা একটু আমি আরশাদুল হকের কাছ থেকে একটু জানি নাই যে যেটির কথা বলছিলেন রুবেল ভাই, যে এই আন্দোলনের যে উদ্দেশ্য সেটি একসময় ব্যাহত হবে যদি এই বিতর্কগুলো সামনে আসে একটা সময়। দিন শেষে তো আসলে সেই দিকেই আগাচ্ছে, যে এখনও যে সংস্কারের প্রস্তাবগুলোর ক্ষেত্রে সব দল বা আপনারা সব আগের পুরনো দলগুলো একমত হতে পারেনি বড় বড় ইস্যুগুলোতে। দিন শেষে আসলে এই ব্যর্থতার দায় কার হবে? ধন্যবাদ। ব্যর্থতার দায় বলবো যারা সংস্কার প্রস্তাবগুলোতে শুধুমাত্র তাদের কি সুবিধা হবে এই ব্যাপারটা দেখে, যেমন ধরেন প্রধানমন্ত্রীর ক্ষমতাকে একক যে ক্ষমতা সেটাকে আমরা কমানোর পক্ষে বলেছি, বিএনপি এই জায়গাটায় কিন্তু একমত হয় নাই, ঠিক আছে। আরেকটা জিনিস আগে বলা হয়েছিল যে সার্জিস আলমের যে পোস্টের ব্যাপারে, দেখুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে দেশে ফিরে একটা বক্তব্য দিয়েছেন, আবার মির্জা আব্বাস সাহেব উনি কিন্তু বলেছেন যে এদের কোনো সংস্কারই আমরা মানব না, ঠিক আছে। তাহলে আপনাদের স্ট্যান্ডটা কি সেই বিষয়ে আমরা কিন্তু কনফিউজড, জাতি কিন্তু কনফিউজড হয়ে যায়। আরেকটা কথা যেটা ক্রেডিট দেওয়ার ব্যাপারে, আমরা কিন্তু সবাই একসাথে করেছি, সাধারণ সকল শ্রেণী পেশার মানুষ, সকল দলের মানুষ কিন্তু একসাথে ছিল, বিএনপি ছিল, লেফট উইংয়ের আমাদের যারা ছিল তারা ছিল, এবং সকল শ্রেণী পেশার মানুষ। তো পরবর্তীতে যেটা হয়েছে যে এরপরে শুধুমাত্র নির্বাচন একটা চিন্তা, মানে কত দ্রুত আমি ক্ষমতাকে কাছে পেতে পারি। মূলত যে প্রস্তাবটা বর্তমান সরকারের পক্ষে দেওয়া হয়েছে যে ডিসেম্বরে হবে নাহলে জুন জুলাই হবে, ওই যে প্যাকেজের কথা যেটা বলা হয়, জুলাইতে চলে যাচ্ছে। হ্যাঁ, জুনের কথাই আসলে বলছি, সরকারিভাবে জুনের কথা বলছি, বলতে গিয়ে ভুলে তো যেই বিষয়টা সেইটাকে একটা আস্থা রেখে যে না আমরা এখন এর ভিতরে আমরা কি সমস্যাগুলো সমাধান করতে পারি সেই জায়গাটা কিন্তু ফোকাস করতেছে না, সারাক্ষণই চিন্তা যে কত দ্রুত আমরা ক্ষমতার আসনটা নিয়ে নিতে পারি। তো সেই একই রকম চিন্তা, পরিবর্তন কিন্তু আমরা দেখতেছি না, চিন্তার যে পরিবর্তন সেটা কিন্তু আমরা দেখতেছি না। আচ্ছা, এই সরকারটা ভালো করে চালাচ্ছে, আমরা তাদেরকে সহযোগিতা করি, সংস্কার প্রস্তাব যেগুলো আসছে সেখানে দেশের ভালো যেটা হবে দলের ভালোর চেয়ে সেইটাকে আমরা একমত হই, সেই ব্যাপারগুলোতে কিন্তু আমরা সহযোগিতা দেখছি না। জি জনাব বি মোশাররফ হোসেন, একটু আপনার কাছে সেটি রেশ ধরে জানতে চাই যে সংস্কার, আমি বুঝতে আপনার প্রশ্ন দরকার, আমি একটু আসাদুল্লাহর আমি আপনার সংস্কারের চেয়ে ক্ষমতার দিকে বেশি ওনারা একটা ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে যে বিএনপি বা সংস্কার চায় না, মানে দ্রুত নির্বাচনের মধ্যে ক্ষমতা চায়। আপনি দেখবেন বিএনপির যে সংস্কার প্রস্তাবগুলো ইতিমধ্যে দিয়েছেন, আমি মনে করি যে অনেকগুলোর মধ্যে ইতিমধ্যে ঐক্যমত হয়ে গেছে। একটা দেখবেন সেগুলো আগে বাস্তবায়ন হয়ে গেলে সমস্যা কি, মানে নির্বাচনের আগে হবে তো, কিন্তু উদ্যোগ হচ্ছে। আমরা কি যেমন আপনি প্রধানমন্ত্রী 2 বারে বেশি হতে পারবে না, ঐক্যমত হয়ে গেছে। যে কোনো নির্বাচন তত্ত্বাবধায়ক অধীন হবে, এটা কি সংস্কার না? এটা কি এনসিপি কি এগুলি একটু লক্ষ্য করে যেগুলি সংস্কার না, এগুলি অন্য কিছু না, ক্ষমতা যাওয়ার সিঁড়ি? প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোটা নিয়েও এক ধরনের বিরোধ রয়েছে, এটা তো আলোচনার ভিতর ব্যাপার। এটা তো জাতীয় সাংবিধানিক কাউন্সিল যেটা মেজর যে সংস্কার আপনি যেগুলো বলছেন, 2 বারে বেশি প্রধানমন্ত্রী হবে না, তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হবে, আর্টিকেল 70 করা হবে, আপার হাউস তৈরি করা হবে, এগুলি কি আপনার সংস্কার দেখেন না? নির্বাচন কমিশনের জন্য নতুন আইন করতে হবে, বিচার বিভাগের সংস্কার করতে হবে, এগুলি কি সংস্কার না ক্ষমতা যাওয়ার সিঁড়ি? আমি তো বুঝতে পারছি না এনসিপি এটা কি বুঝতে পারছে নাকি আমি এটা বুঝতে পারছি না। তারা বারবার একটা ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা চায়, কিন্তু তারা আরেকটি কথা বলছে যে যেই কাজগুলো ফ্যাসিস্ট তৈরি করে, অর্থাৎ এই যে সংবিধান সংস্কার নিজের মতো করার ক্ষমতা, সেই ক্ষমতা থাকলে আবার নতুন সরকার, এইটাও আমার একটা সস্তা বক্তব্য আপনি বারবার বলছেন। কনস্টিটিউশনে কি আছে যে ভোট ছাড়া সংসদ নির্বাচন হওয়া আছে কোথাও? আপনি আর্টিকেল 166-এ যান যে জনগণের প্রত্যক্ষ ভোটের সংসদ সদস্য নির্বাচিত হবে, কিন্তু কনস্টিটিউশন তো 2/3 থাকলে আবার সংবিধান সংস্কার করা যায়, এটা নিয়ম, সারা পৃথিবীতে নিয়ম। এটাকে আপনি কি করতে চান? আগামীতে যদি সংবিধান সংশোধন করতে হয় আপনি কোন নিয়মে করবেন?
বলেন ওই নিয়মিত আপনাকে করতে হবে। আপনি সস্তা একটা জনপ্রিয় দিয়ে জনগণকে বিভ্রান্ত করার তো কোনো সুযোগ নাই। আপনাকে তো কিছু সাংবিধানিক কাঠামো আছে, কাঠামোর মধ্যে তো আপনাকে থাকতে হবে। 2/3 মেজরিটি ছাড়া ওয়ার্ল্ডে কোথায় সংবিধান চেঞ্জ করা যায় আপনি দেখেন। আর ওনারা একটা বলছে গণপরিষদের মধ্যে নূতন সংবিধান, ওকে আমরা আপত্তি নাই আমাদের, কিন্তু আপনি 5 তারিখে এটা করলেন কেন? আপনি একটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট বর্তমানে রানিং হচ্ছে, যে এই গভর্নমেন্টে তাদের 3 জন উপদেষ্টা আছে, আপনি মেনে নিচ্ছেন এই কনস্টিটিউশন, এই সংবিধান আপনি মেনে নিয়ে এখন কাজ করছেন। তাহলে বেরিয়ে আসুক ওনাদের সচিব, বেরিয়ে আসুক ওনাদের ওই যে মাস্টার মাইন্ড, বেরিয়ে আসুক, বলুন না আমরা এই সংবিধানের আওতায় আমরা কাজ করব না। আপনি একদিকে ক্ষমতা এনজয় করবেন, অন্যদিকে জনগণকে বিভ্রান্ত করার জন্য আপনি নানা কথা বলবেন, এটা তো ভাই চলতে পারে না। আপনাকে স্ট্রেট একটা জায়গায় যেতে হবে যে আমি এই সংবিধান মানি না, সুতরাং এই সংবিধানের অধীনে আমি কাজ করব না। আপনি তো সংবিধানের কথা বলছে এখন, তো আসলে এখন আসলে কোন সংবিধানে সরকার চলতেছে? বর্তমান সংবিধানে চলছে। এই যে এই সরকারটা, এই সরকার তো শপথের সময় বর্তমান সংবিধানকে সমুন্নত রাখবে বলে শপথ নিয়েছে। এটা তো একটা রুলস দিয়েছে, এটা স্পেশাল টাইম ফ্রেমের মধ্যে আমরা আছি, কিন্তু এই সংবিধানকে সমুন্নত রাখবে বলেই তো শপথ করেছে। সেটা ঠিক আছে, কিন্তু আমরা বলতেছি উনি যে সংবিধানের কথা বলতেছে, এই যে সময়টাতে আমরা আছি এখন, এই সরকারটা যে আছে, এটা আসলে কোন সংবিধানের মাধ্যমে আছে? বর্তমান সংবিধান, এটা তো জনগণের ম্যান্ডেট নিয়ে আছে। কেন বর্তমান সংবিধানের আলোকে আছেন আপনি? আপনি ইট ইজ দ্য রং। এটা কিভাবে সম্ভব যে জনগণের ম্যান্ডেট নিয়ে? নো জনগণ, আপনি সংবিধানের আওতায় আছেন। আফটার জুলাই কোন ধারা আপনি সেই জায়গায় যান না? কোন ধারা মতে আমরা সংবিধানে তো আসলে এই সরকারের কোনো ধারা নেই, তত্ত্বাবধায়ক ব্যবস্থা যেহেতু নেই। কে বলছে আপনাকে 106 এ যেটা হাইকোর্টের আপনি সংবিধানে হাইকোর্ট যেটি, জি হাইকোর্ট আবার সেটাকে সংবিধানের আলোকিত নিয়েছেন, এটা সংবিধানের বাইরে গিয়ে নিয়েছেন। জি, আপনি আমাদের কনস্টিটিউশনে স্পষ্ট আছে, যদি কোনো কনফিউশন তৈরি হয় আপনি এটা সুপ্রিম কোর্টের কাছে মতামত চাইতে পারেন। রাষ্ট্রপতি সে মতামত চাইছে 106 এ, সুতরাং আপনি তার আলোকে সংবিধান, অর্থাৎ এই সংবিধানের আলোকেই বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার চলছে। আপনি মুখরোচক কথা বলে জনগণকে বিভ্রান্ত করবেন, এটার কোনো সুযোগ নাই। আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের 24 ঘন্টার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।